যাবেন উত্তরা 12 নম্বর সেক্টর? হ্যাঁ যাব। আমার ওয়াইফ রাস্তায় রিক্সা চালাচ্ছে, আবার বিধবার শাড়ি পরা, তোমাকে ছেড়ে চলে গেছিল। কি ব্যাপার ভাইয়া, যাবেন না আপনি? হ্যাঁ যাব। বলছিলাম যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? জি করুন। মানে বলছিলাম যে আপনি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাচ্ছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কেন। আবার আপনি বিধবার শাড়িও পরে আছেন, আমি ঠিক সবকিছু বুঝতে পারছি না, এই জন্য আপনাকে বারবার প্রশ্ন করছি। ভাইয়া আপনি এত কথা জেনে কি করবেন বলেন? দেখুন, আপনি যেমনটা ভাবছেন এমন কিছু না, আমি আসলে আপনাকে চিনি, এই জন্য এরকম কিউরিসিটি দেখাচ্ছে। কি বললেন? আপনি একজন পুলিশ অফিসার হয়ে একজন রিক্সাওয়ালাকে কিভাবে চিনেন? আপনার সাথে তো এর আগে আমার কোনদিন দেখাও হয় না। অ্যাকচুয়ালি আপনাকে চিনি বলতে আপনার হাজব্যান্ডকে আমি খুব ভালো করে চিনি। আপনার হাজব্যান্ড তো একজন পুলিশ ছিলেন, আমরা একই ইউনিটেই ছিলাম। এরপরে গত 2 বছর যাবৎ আমি অন্য একটা ইউনিট আছি, মানে অন্য থানায় আছি। অনেকদিন যাবৎ আপনার হাজব্যান্ডের সাথে আমার কোনো যোগাযোগও নাই। হঠাৎ করে আপনাকে এরকম একটা অবস্থায় দেখছি, আপনি বিধবা শাড়ি পরে আছেন, রিক্সা চালাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনাকে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তার মানে আপনি আমার হাজবেন্ডকে চিনেন আর জিজ্ঞেস করতেছেন যে আমি বিধবার শাড়ি কেন পরে আছি। আসলে আমার সুখের সংসারের না হয়তো কারো নজর লাগছিল, তাই আমার জীবনের সুখটা বেশিক্ষণ স্থায়ী হয় নাই। আমার জীবনের সব সুখ একদম নরকে পরিণত হয়েছে। আর একটা মেয়ে সাদা শাড়ি কখন পরে সেটা তো জানিনি, যখন এই মেয়েটার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে যায়। আমার অনেক ছোট্ট একটা সুখের সংসার ছিল জানেন। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, আমার অনেক খেয়াল রাখতো, কখনো কোনো কিছুর কমতি দেয় নাই। আমার হাজবেন্ডও না আপনার মতো একজন পুলিশ কর্মকর্তা ছিল, কিন্তু ওই যে বললাম না, ভাগ্য তো সবার সাথে সহায় হয় না সব সময়। আমার সুখের সংসারে কারো নজর লাগছিল, তাই একদিন আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। কি এমন হয়েছিল? আসলে আমার হাজবেন্ড তো বললামই যে আপনার মতো একজন পুলিশ অফিসার ছিল। ওর হঠাৎ করে একটা মিশন কল আসে, ওর এই মিশনে যেতেই হবে। আমার হাজবেন্ড ওই মিশনে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা যে মিশনে যায়, ওই মিশনে যে শত্রুপক্ষ থাকে ওরা ওদের উপর অ্যাটাক করে। আর ওই মিশনে যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই নাকি শহীদ হয়ে গেছে। আর তাদের মধ্যে আমার হাজবেন্ডও ছিল। সো স্যাড। তাহলে আপনার হাজব্যান্ডের বডি তো আপনারা অবশ্যই পাইছেন? না, আমার হাজবেন্ডের বডি আমরা পাই নাই, এমনকি আমি নিজেও দেখি নাই। আমার মেয়েটা পর্যন্ত ওর বাবাকে শেষ দেখা দেখতে পারে নাই। আমি অনেক চাইছিলাম ওই স্পটে যাইতে, কিন্তু আমি যেতে পারি নাই। আর আমি আমার স্বামীর শেষ মুখটাও আমি দেখতে পারি নাই। কি বলছেন? আপনার হাজবেন্ড মারা গেছে, তার বডি আপনারা পাবেন না? তাহলে আপনি এই কথা কিভাবে বিশ্বাস করলেন? আর আপনাকে এই খবরই বা কে দিল? আমার ভাসুর আমাকে খবরটা দেয়। আপনি জানেন, আমার ভাসুর যখন আমাকে এই খবরটা দেয় আমি বিশ্বাস করি নাই, কারণ স্ত্রীর মন বলে কথা। আমার স্বামীর যদি কিছু হয় আমার মনে একটু হলে তো খুব রাখবে, তাই না? কিন্তু বিশ্বাস করেন, আমি আমার ভাসুরকে অনেক বলছি যে ভাইয়া আপনি প্লিজ ওইখানে আমাকে একটু নিয়ে যান, আমি শেষবারের মতো ওর মুখটা একটু দেখতে চাই, কিন্তু আমাকে যেতে দেয় না। আর আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুরের কথা ছাড়া কিচ্ছু হয় না। আমার ভাসুর যেটা বলছে সেটাই পরে বিশ্বাস করতে হয়েছে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওকে ফাইন, আমি
সব কিছু মেনে নিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনার হাজবেন্ডের এমনকি তার পুরো ফ্যামিলির অবস্থা বেশ ভালো। তাহলে আপনার এই অবস্থায় বা কেন হবে, আর আপনার মেয়ের ভবিষ্যৎই বা কেন এমন হবে? হ্যাঁ, এটা ঠিক বলছেন। আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু কথায় আছে না, একটা মেয়ের শ্বশুরবাড়ি যতই যতই কোটিপতি হোক না কেন, মেয়েটার স্বামী যদি সাথে না থাকে, ওই মেয়েটার কোনো মূল্য নাই। আমার স্বামী যতদিন আমার সঙ্গে ছিল, আমার শ্বশুরবাড়ি আমাকে মাথায় করে রাখতো, আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিত না। কিন্তু যেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার উপর অত্যাচার করা শুরু করছে। আমাকে তারা একদমই দেখতে পারতো না। আমার ভাসুর কি বলতো জানেন? আমার ভাসুর এটা বলতো যে তার ইনকামের টাকা আমি কেন খাবো, আমার তো কোনো স্বামী নাই, আমি তো কিছু দিতে পারি না সংসারে। এমনকি আমার মেয়েটাকে পর্যন্ত খোঁটা দিত, বলতো তোকে আর তোর মেয়ের খাওয়ার দায়িত্ব কি আমি নিছি? তোর স্বামী তো মারা গেছে, ওর বাপ তো নয় দুনিয়াতে, তাহলে আমরা কেন পালবো তোদেরকে? আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতাম জানেন, শুধুমাত্র আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা যেন একটা ছাদ পায়, 3 বেলা যেন খাবার পায়, এতটুকুর জন্য আমি আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকরা আমি এটা পর্যন্ত বলছি যে আপনাদের যা কিছু লাগে আমি সব করে দেব, কিন্তু আমার মেয়েটার প্রতি আপনারা অত্যাচার করেন না। কিন্তু একদিন আমার ভাসুর কি করছে জানেন? আমার এই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলছে, যে মেয়েটাকে আমি এত আদর যত্ন করে লালন পালন করে বড় করতেছি, এই বাপ পড়া মেয়ে, কোনোদিন ওকে একটা মুখে বাজে কথা বলি না, সেই মেয়েটার গায়ে হাত তুলছে। ওই দিন আমি আর কষ্ট নিতে পারি না, আর আমার কাছে মনে হয়েছে আমার মেয়েটা মনে হয় এখানে আর সেফ না। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসছি। কি করবো বলেন? আমি জানি ওখানে যদি আমার মেয়েটা থাকে, আমার মেয়ে হয়তো বাঁচবে না, ওরা আমার মেয়েকে বাঁচাবে না। আর তারপর থেকে আমি অটো চালাই আমার মেয়েটাকে কোন রকম স্কুলে পড়াইতেছি, আর আমরা দুজন থাকতেছি, এইভাবে জীবন চলতেছে আমাদের। আপনাদের সাথে এত কিছু হয়েছে, আপনারা পুলিশকে জানাবেন না? পুলিশ ইনফর্ম কেন করেন নাই? কি বলতেছেন আপনি? পুলিশ? আপনার কি মনে হয় আমার হাতে যদি এরকম কোনো সুযোগ থাকতো আমি কি পুলিশের কাছে যেতাম না? আসলে আমার ভাসুর কি বলছে জানেন? আমার ভাসুর বলছে আমি যদি কোনোভাবে পুলিশের কাছে গিয়ে আমি ওদের সব কথা যদি বলার চেষ্টাও করি, তাহলে আমার মেয়েটাকে নাই করে দুনিয়া থেকে সরাই দিবে। আমাকে এত বড় হুমকি দিছে। এখন আপনি বলেন, আমার কাছে আমার মেয়ের জীবন আগে না তাদের বিচার? আমি আমার মেয়ের মুখের দিকে তাকে আমি সব সহ্য করে নিছি, আমি কাউকে কিচ্ছু জানাই নাই, আমার দরকারও নাই, কারণ আমি জানি ওরা আমার মেয়েকে বাঁচতে দিবে না, আমার মেয়েকে মেরে ফেলবে ওরা। বুঝতে পারছি। আপনার হাজবেন্ড যদি কখনো আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে কি করবেন? তাহলে তো ভালোই হতো বলেন, কিন্তু এরকম মিরাকেল তো হয় না। মৃত মানুষ কি কখনো ফিরে আসে বলেন? আমার হাজবেন্ড মারা গেছে 4 বছর হয়ে গেছে। আমার মেয়েটা তখন ছোট্ট ছিল, আমার মেয়েটা তার বাবার আদরও ঠিক মতো পায় না। আর আপনি বলতেছেন 4 বছর পর কোনো মৃত মানুষ ফিরে আসবে? এটা তো শুধু গল্পতেই সম্ভব, বাস্তবে না। মৃত মানুষ ফিরে আসে না ঠিক আছে, জীবিত মানুষ ফেরত আসে, কারণ সেই মানুষটার নামে মিথ্যা কথা বলা হয়েছে। আবির, তুমি বেঁচে আছো? আমি জানতাম তুমি বেঁচে আছো। বিশ্বাস করো, আমার মন একটাবারের জন্য বলে না যে তুমি জীবিত নাই। তুমি এই যে তোমার মেয়ে, এই যে তোর বাবা, যা। আমি এখন সবকিছুই বুঝতে পারতেছি। আমাকেও তো মিথ্যা কথা বলা হয়েছে। আমাকে বলা হয়েছে আমার ওয়াইফ নাকি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, তার হাত ধরে চলে গেছে, এমনকি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে চলে গেছে। অনেক ঘৃণা জন্মাইছিল তোমার জন্য।
আমি ভাবছিলাম যে যাকে এত ভালোবাসলাম সেই মানুষটা আমার সাথে এরকম কাজ করতে পারলো, কিন্তু আমি তো এতদিন যাবৎ ভুল ভেবেছিলাম। আরে আমাদের সব থেকে বড় শত্রু তো আমার নিজের পরিবার। আমার নিজের পরিবার আমাকে আমাকে আমার সন্তানের কাছ থেকে আলাদা করছে, আমাকে আমার ওয়াইফের কাছ থেকে আলাদা করছে, আমি কিছুই জানি না। চিন্তা করো না, সবকিছুর হিসাব হবে। আমার নিজের মানুষগুলোর কাছ থেকে আমাকে এত দূরে রাখার শাস্তি আমি কাউকে না দিয়ে ছাড়বো না। চলো তোমরা আমার সাথে আসো। মামনি,